উল বোনা বা নিটিং নামটা শুনলেই কেমন একটা ঘরোয়া আরামদায়ক ছবি চোখের সামনে চলে আসে, তাই না? কিন্তু এই যে সাধারণ দেখতে একটা শিল্প, এর পেছনে যে কি পরিমাণ বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে তা জানলে অবাক হতে হয়। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটায় একটু একটু করে ভেদ করি। কখনো কি মনে হয়েছে যে এই যে একগাছি সাধারণ সুতো, সেটা কি করে এমন একটা জটিল সুন্দর পোশাকে পরিণত হয়? মানে ব্যাপারটা তো প্রায় জাদুর মতো। এই সাধারণ একটা প্রশ্নের মধ্যেই কিন্তু নিটিংয়ের অসাধারণ বিজ্ঞানটা লুকিয়ে আছে। তো চলুন এই পুরো আলোচনায় আমরা এই জাদুর পেছনের কারিগরি দিকগুলোই খুঁজে বের করি। অনেকেই ভাবেন, আরে নিটিং মানে তো দুটো কাঁটা আর এক গোলা সুতো, কিন্তু আসল গল্পটা এর চেয়ে অনেক অনেক বেশি গভীর। আচ্ছা, একেবারে মূল কথায় আসি। টেকনিক্যালি বলতে গেলে নিটিং কি? এটা হলো এমন একটা পদ্ধতি যেখানে একটা মাত্র সুতো দিয়ে একের পর এক ফাঁস বা লুপ তৈরি করা হয়, আর সেই ফাঁসগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে দিয়েই তৈরি হয় আস্ত একটা কাপড়। একদম সহজ, তাই না? কিন্তু এটাই হলো সেই ভিত্তি যার ওপর বাকি সব কিছু দাঁড়িয়ে। তাহলে শুধু দুটো কাটা ছাড়াও আর কি কি লাগে? চলুন তো একজন নিটারের টুল বক্সে একটু উকি দেওয়া যাক। এখানেই কিন্তু এই শিল্পের প্রথম ধাপের জটিলতাগুলো চোখে পড়বে। প্রথমেই দেখুন ইন্টারচেঞ্জেবল নিডল সেট। এটা এমন একটা জিনিস যা ছাড়া অনেক নিটারের চলেই না বলা যেতে পারে। এর যে কত রকম ব্যবহার, সেজন্যই এটা এক্সপার্টদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে থাকে। এরপর এই যে টেপিস্ট্রি নিডল, বোনা তো শেষ হলো, কিন্তু বাকি যে সুতোগুলো ঝুলে থাকে সেগুলোকে কাপড়ের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিতে বা দুটো আলাদা অংশকে নিখুঁতভাবে জুড়ে দিতে এই জিনিসটা কিন্তু মাস্ট। আর এইটা দেখুন স্টিচ মার্কার, মানে একটা সাধারণ জিনিস, তার মধ্যেও কত রকম ফের। বন্ধরিং, লকিং মার্কার, এমনকি নকশা করা ডেকোরেটিভ মার্কারও আছে। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ। ভাবুন একবার, এই শিল্পে কতটা সূক্ষ্মতার প্রয়োজন হয়। একজন অভিজ্ঞ নিটার সারা মার্সডেন কি বলেছেন শুনুন। উনি বলেন, সেফটি পেন, এগুলো স্টিচ মার্কার, স্টিচ হোল্ডার, এমনকি ট্রায়াল ফিটিংয়ের সময় অস্থায়ী সেলাই হিসাবেও কাজ করে। দারুণ না? সাধারণ একটা সেফটি পেনও কত কাজে লাগতে পারে। এটাই হলো কারিগরদের উদ্ভাবনী ক্ষমতা। সরঞ্জাম তো দেখা হলো, এবার চলুন নজর দিই আসল জিনিসে, মানে সুতোতে। বিশ্বাস করুন, প্রতিটি সুতোর মধ্যে যে বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে তা জানলে সত্যি অবাক হতে হয়। দেখুন, সুতো তো আসলে ফাইবার দিয়ে তৈরি। এই ফাইবার নানা রকমের হয়, যেমন প্রোটিন ফাইবার, মানে ধরুন মেরিনো উল, এটা খুব ইলাস্টিক আর শরীরের তাপমাত্রা ঠিক রাখে। আবার কটন হলো সেলুলোজ ফাইবার, বেশ শক্ত, জল টানে, কিন্তু একদমই ইলাস্টিক না। আর সিনথেটিক মানে অ্যাক্রিলিক বা নাইলন, এগুলো পোকা ধরে না, মেশিনেও কাচা যায়। সোজা কথায়, কোন ফাইবার ব্যবহার করা হচ্ছে তার ওপরই নির্ভর করে কাপড়টা কেমন হবে। এবার আসা যাক আসল জায়গায়, সুতোর পাক বা ইয়ার্ন টুইস্ট। এটা কি? এটা হলো ফাইবারের সর্পিল বিন্যাস যা সুতোটাকে ধরে রাখে। বলতে পারেন এটাই সেই অদৃশ্য ইঞ্জিনিয়ারিং যা আলগা ফাইবারগুলোকে একসাথে বেঁধে একটা মজবুত, টেকসই সুতো তৈরি করে। আর এখন আমরা এই আলোচনার ক্লাইম্যাক্সে চলে এসেছি। বিষয়টা হলো সুতোর পাকটা কোন দিকে দেওয়া হয়েছে, ডান দিকে নাকি বাম দিকে? শুনতে খুব ছোটখাটো মনে হলেও এই আণুবীক্ষণিক ডিটেলটার প্রভাব কিন্তু অসম্ভব। পার্থক্যটা কিন্তু একদম সহজ। দেখুন, যদি ফাইবারের প্যাচটা ইংরেজি এস অক্ষরের মতো বাম দিকে বাঁকানো হয়, তাহলে সেটা হলো এস প্যাক। আর যদি জি অক্ষরের মতো ডান দিকে বাঁকানো থাকে, তাহলে সেটা জেড প্যাক। ব্যাস, এটুকুই। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? যখন ডান হাতে বোনা হয় তখন স্বাভাবিক গতিটা জেড পাকের সুতোকে আরও মজবুত করে তোলে, ফলে সুতোটা সহজে ফেঁসে বা আলাদা হয়ে যায় না। কিন্তু যদি এস পাকের সুতো ব্যবহার করা হয় তাহলে সেটা উল্টো আলগা হয়ে যেতে চায়। ঠিক এই কারণেই হাতে বোনার জন্য যত সুতো পাওয়া যায় তার প্রায় সবই জেড পাকের হয়। আর এটা কিন্তু যে কেউ খুব সহজে পরীক্ষা করে দেখতে পারেন। শুধু একগাছি সুতো নিয়ে সোজা করে ধরুন। এবার দেখুন ফাইবারের বাঁকটা কোন দিকে, এসের মতো না জেডের মতো। এই ছোট্ট একটা পর্যবেক্ষণে কিন্তু সুতোর ভেতরের বিজ্ঞানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। কিন্তু প্রশ্নটা হলো, এই এত ছোট একটা ব্যাপার, এটা এত গুরুত্বপূর্ণ কেন? মানে এর প্রভাবটা কি সত্যি এত বেশি? উত্তরটা হলো হ্যাঁ, এর প্রভাব বিশাল। আর সেটা সরাসরি বোনার সময়েই বোঝা যায়। সঠিক জিপাকে সুতো নিলে কি হয়? বোনাটা হয় মসৃণ, সেলাইগুলো দেখতে খুব পরিষ্কার আর স্পষ্ট হয়, কাপড়টা অনেক দিন টেকে, আর সবচেয়ে বড় কথা হলো বারবার সুতো ফেসে যাওয়ার যে বিরক্তি, সেটা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, এবার চলুন একটু মাইক্রোস্কোপিক জগৎ থেকে বেরিয়ে আসি। এই শিল্পের যে একটা বিশাল ঐতিহাসিক যাত্রা আছে সেদিকে তাকানো যাক।
হাজার হাজার বছরের উদ্ভাবনের ফলে এই সাধারণ একটা ফাঁস বা লুপ কিভাবে আজকের রূপ পেল চলুন দেখি। এই শিল্পের ইতিহাস কিন্তু হাজার বছরেরও বেশি পুরনো। ভাবুন, প্রায় 1000 খ্রিস্টাব্দে মিশরে এর শুরু, তারপর একটা বিশাল লাফ ষোড়শ শতকে আবিষ্কার হলো পার্ল স্টিচ, যা দিয়ে প্রথমবার কোঁকড়ানো মুক্ত কাপড় বানানো গেল। এর ঠিক পরে 1579 সালে উইলিয়াম লি বানিয়ে ফেললেন প্রথম নিটিং মেশিন, যা শিল্প বিপ্লবেরই একটা অংশ ছিল। আর আজ আমরা এআই আর 3D নিটিংয়ের যুগে বাস করছি। কি অসাধারণ একটা জার্নি, তাই না? আজকের প্রযুক্তি কোথায় গিয়ে ঠেকেছে দেখুন। এআই এখন একটা সোয়েটারের ছবি দেখেই তার পুরো গঠনটা বুঝে ফেলতে পারে। শুধু তাই নয়, সেটাকে আবার তৈরি করার জন্য মেশিনের যে কোড দরকার সেটাও লিখে ফেলতে পারে। মানে ভাবা যায়, একটা ছবি থেকে সরাসরি পোশাকে রূপান্তর। আর 3D নিটিং তো একটা বিপ্লবী বলা চলে। এই মেশিনগুলো কোনো সেলাই ছাড়াই আস্ত একটা পোশাক একবারে তৈরি করে ফেলতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? সুতোর অপচয় প্রায় শূন্য। এই টেকসই প্রযুক্তি এখন শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই না, কৃত্রিম লিগামেন্টের মতো জটিল মেডিকেল জিনিসপত্র তৈরিতেও ব্যবহার করা হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এই যে সাধারণ একটা ফাঁস বা লুপ, এটা কেবল একটা সেলাই নয়, এটা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের এক কালজয়ী নিদর্শন, যা প্রাচীন শিল্প থেকে শুরু করে ভবিষ্যতের অত্যাধুনিক প্রযুক্তি পর্যন্ত নিজেকে ক্রমাগত নতুন করে আবিষ্কার করে চলেছে।